সেনাপ্রধানের ভয়ানক অ্যাকশন, হঠাৎ করে জারি করা হচ্ছে সেনা শাসন, নির্বাচন পর্যন্ত দেশ চালাবে সেনাবাহিনী, এমন ঘোষণায় কাঁপছে সারা দেশ। ইউনূসের সুখে থাকতে ভূতে কিলায়। যদিও ইউনূস এখন খুব একটা সুখে নেই, সুখ ছিল প্রথম এখন নিজের কফিনে তিনি নিজেই পেরেক পোতার ব্যবস্থা করছেন। বিধি তুমি বলে দাও রাকার, ক্ষণে ক্ষণে বদলায় রূপের বাহার। বিধি তুমি বলে দাও, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা আসলে কার? ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। বাংলাদেশের সাবেক ও কর্মরত মিলিয়ে মোট 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন, তো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নির্বাচনের বাকি আর 4 মাস। সেই মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে, আর অনেক মাস আগেই নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এবারের ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না। কাজে এই সময়টায় আলোচনা এবং মনোযোগের সকল কেন্দ্র থেকে যখন একরকমের বিস্মৃত হওয়ার কথা বা সরে যাওয়ার কথা আওয়ামী লীগের, তখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগই সবচেয়ে বড় কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। কারো কারোর জন্য আতঙ্কের কেন্দ্রে তো বটেই, কারণ এখন প্রত্যেকেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না। এমনকি আন্তর্জাতিকভাবে যে বিদেশি বন্ধুরা একসময় আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করে দিলে, ফ্যাসিস্ট সংগঠন হিসেবে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজিয়ে সেখানে বিচারের মুখোমুখি করে ফেললে একরকমের আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা যাবে, কারণ আওয়ামী লীগ জনমানুষে এতটাই ঘৃণিত একটা দলে পরিণত হয়েছে, এমন হিসেব নিকেশ বিদেশি বন্ধুরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মিলিয়ে করে ফেললেও এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে এদের ভেতরকার আতঙ্ক তত বাড়ছে। কারণ বিদেশি বন্ধু দেশগুলো যেমন বুঝতে পারছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে যাকেই ক্ষমতায় আনা হোক না কেন, সেই সরকার দিয়ে কোনো স্থিতিশীল সিদ্ধান্তে বা কোনো লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্বে শেষ পর্যন্ত টিকে থাকা যাবে না। এই অবস্থায় সেই গত বেশ কিছু মাস ধরে কিন্তু নানা রকম ভাবে আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর খবর আসছিল সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 নর্ডিক রাষ্ট্রদূত দেখা করেছেন তার বাড়িতে গিয়ে পতাকা ছাড়া গাড়িতে, এবং সেই বৈঠকের বিষয়টি তাদের দূতাবাসগুলোতে লিপিবদ্ধ না করে এক গাড়িতে করে সেই খবর এখন নিশ্চিত হওয়া গেছে। এখন নর্ডিক রাষ্ট্রদূতেরা ঠিক কেন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন, খবর বেরিয়েছে যে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স এই গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার গিয়ে উপস্থিত হন দুপুর 3টার দিকে। এরপরে 5টা পর্যন্ত তারা বৈঠক করেছেন। বিভিন্ন সূত্রে এ খবর একেবারেই নিশ্চিত হওয়া গেছে যে তাদের বৈঠকের বিষয় ছিল যে আওয়ামী লীগকে কি করে রাজনীতিতে আনা যায়, কি করে এখন আওয়ামী লীগকে এমন ভাবে সংগঠিত করা যায় যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় কথা তারা যেটা জানতে চেয়েছেন, আওয়ামী লীগের মনোভাব কি। দেখেন, আওয়ামী লীগের মনোভাব পরিষ্কার, আওয়ামী লীগ কিছুতেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এবং আওয়ামী লীগ কিন্তু একেবারে শেখ হাসিনার মুখে বিবৃতি দিয়ে বা শেখ হাসিনার ভাষ্যে এই কথা বেশ কয়েক মাস হলো জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য ইউনূস সরকারের পতন, এবং আওয়ামী লীগ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়, একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নির্বাচনকালীন সরকারের অধীনে। কিভাবে সেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে, সেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাঠামোটা কি হতে পারে, তা নিয়েও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের বিভিন্ন দেশে আলাপ আলোচনা চলছে। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই নর্ডিক রাষ্ট্রদূতদের আলাপ করতে যাওয়া, যতই তারা পতাকা ছাড়া গাড়িতে যাক, এক গাড়িতে করে যেতে চান যাতে মনোযোগ আকর্ষিত না হয়, আমি নিশ্চিত বুঝতে পারি যে 3 রাষ্ট্রদূত মিলে সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন, সেটা যে খবর হবে সেটা জেনেও তারা গেছেন, এবং এই ইঙ্গিতটা পরিষ্কার করতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে তাদের চাওয়া, পশ্চিমের চাওয়া যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। দেখেন, ডক্টর ইউনূস সহ এই যে জুলাই আগস্ট আন্দোলনের একজন সক্রিয় পক্ষ, মানে যিনি রীতিমতো রাজপথেও ছিলেন, মায়ের ডাকের সাথে রাজপথে ছিলেন, কথায় কথায় হাসিনা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, তিনি অবশেষে বাংলাদেশ থেকে তার কার্যক্রম শেষ করে এখন অন্য অ্যাসাইনমেন্টে যাচ্ছেন। তো তার যে বিদায়ী সাক্ষাৎ চলছে, সেই বিদায়ী সাক্ষাতে কিন্তু তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করে পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের পাশে বসিয়ে স্পষ্টত বলেছেন
যে জাতিসংঘ চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। ভাবুন তো, কয়েক মাস আগে এই জাতিসংঘই তো বলেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে নাকি ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন মানে সব দলকে নির্বাচনে অংশ নিতেই হবে, এমন কোনো কথা নেই। দেখেন, ইউনূস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনূস আর তার পারিষদ বর্গের মরিয়া প্রচেষ্টা চলছে শেখ হাসিনাকে বাদ রেখে একটা নির্বাচন বা নির্বাচন ছাড়া যদি তাদের বেনিফিশিয়ারি সুবিধাভোগী পক্ষগুলোকে মিলিয়ে একটা জাতীয় সরকার বা যে কোনো রকম একটা সরকার বসিয়ে গণভোট সামনে দিয়ে গণভোটের মাধ্যমে জনগণকে ভোট দিয়েছি এই বুঝ দিয়ে আরো 5-7 বছর থেকে যাওয়া যায়। মানে তারা একটা দীর্ঘ মেয়াদের স্বপ্ন ভুলতেই পারছেন না, আর মাত্র গুছিয়ে বসেছেন এই ভাগাভাগি সরকারটাকে। কাজে এই সময়ে হঠাৎ করে এই সরকারের পতন হলে সত্যিই তো নাহিদ ইসলাম যেমন বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে রেখেছেন এবং আখের গুছিয়ে বিদেশে পাচারও করে রেখেছেন, ঠিক কিন্তু সার্জিস আলম যেটা বলছেন সেই ভয় তো তীব্রভাবে আছে সংখ্যাগরিষ্ঠের যে সেফ এক্সিট হবে না, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই যদি সরকারের পতন হয়ে যায়। কিন্তু বিদেশি বন্ধুরা আর শুনতে চাইছে না ইউনূস কিংবা তাদের এই পারিষদ বর্গের কথা, কারণ তারা বুঝে গেছে এই বিপ্লবী তরুণদের যে দল গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনূস, তিনি আবার ফেল করেছেন। তিনি রাজনৈতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন নাই। কাজেই এর ওপর ভরসা করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারার বাণিজ্যিক দিক থেকে বা নিরাপত্তা দিক থেকে সেই সম্ভাবনা শূন্য। এই কারণে এখন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে দৌড়াদৌড়ি বিদেশিদের কিন্তু এটাই প্রথম নয়। সেই মে মাসে যখন এই গুজব বলি জল্পনা বলি তুঙ্গে যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হয়তো এবং রাষ্ট্রপতি মিলে হয়তো জরুরি অবস্থা জারি করে ফেলবেন, ইউনূস সরকারের পতন ঘটে যাবে, সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনও কিন্তু সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করে এসেছিলেন। এই যে সাবের হোসেন চৌধুরী কোথাও যাচ্ছেন না গোপনে, রাষ্ট্রদূতেরাই তার কাছে যাচ্ছে। আওয়ামী লীগের পজিশনটা এখন ঠিক তাই। আওয়ামী লীগ নির্বাচন বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে চায় না। আওয়ামী লীগ বিশ্বাস করে না কোনো বিদেশি পক্ষ তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিতে পারবে। আওয়ামী লীগ রাজপথের লড়াইয়ের কথাই সকল বিদেশি বন্ধুকে বলে এবং বলে যে আওয়ামী লীগ ইউনূস সরকারের পতন ছাড়া কোনোভাবেই বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো ফরম্যাটে অংশ নিতে রাজি না। ইউনূস সরকার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে একদিকে একটার পর একটা আইন পরিবর্তন করছেন। ইউনূসের তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, জামায়াতে ইসলামীর বিশিষ্ট আইনজীবী, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে এই সিদ্ধান্ত এই উপায় বের করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই যাতে আর কেউ নির্বাচনে অংশ নিতে না পারে। মানে ওই যে শেখ হাসিনা সহ সকলের নির্বাচন উনি ঠেকিয়ে রেখেছেন। এখন নাহিদ ইসলামদের দাবির মুখে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করেছেন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন যাতে চিরতরে নিষিদ্ধ করা যায় এবং তারা বিদেশিদেরকে বলতে পারেন যে একটা আদালতে নিষিদ্ধ দল আওয়ামী লীগ, সেই দলকে কি করে আপনারা নির্বাচনে আনতে চাইছেন। তবে কথাটা হচ্ছে বিদেশিরা এখন আর এসব শুনতে রাজি নয়, কারণ তারা বুঝে গেছে যে আসলে জামায়াতে ইসলামী কিংবা বিএনপিও তারাও কনফিডেন্ট নয়, আত্মবিশ্বাসী নয় যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যদি সেই নির্বাচনের মাধ্যমে কোনো একটি পক্ষ বিজয়ী হবেই তো, হয় জামাত জিতবে নাহলে বিএনপি জিতবে, কোনো একটি পক্ষকে আরেক পক্ষ মেনে নিবে সে সম্ভাবনা শূন্য। এছাড়াও জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে আবদার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন সিপিবি বাসদ মানে সকল বামপন্থী ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে দিতে হবে। সবচেয়ে বড় কথা, জাতীয় পার্টি তাদের মূল টার্গেট মানে আরেকটা যে দল লাঙ্গল মার্কার দল, যে মার্কাগুলো মানুষ ব্যালটে চেনে, সেই মার্কাও বাদ দিয়ে দিতে হবে, কারণ তাদের জয়টাকে এমন এককভাবে নিশ্চিত করতে হবে। ইউনূসের সুখে থাকতে ভূতে কিলায়। যদিও ইউনূস এখন খুব একটা সুখে নেই, সুখ ছিল প্রথম এখন নিজের কফিনে তিনি নিজেই পেরেক পোতার ব্যবস্থা করছেন। সামরিক কর্তাদের বিচার হচ্ছে বেসামরিক আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট পদমর্যাদার অফিসারদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি চলছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তা নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে মুখ খুলতে দেখা যায়। বিচারের আওতায় আনা বাহিনীর সদস্যদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করতে গিয়ে বলেন, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে, আমরা এটা কিভাবে সহ্য করব? তাদের দোষ কি? তারা যা করেছে তা তো নির্দেশেই করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ শোনেনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য ইন্ডিমেনিটি দাবি করব। ইন্ডিমেনিটি না পেয়ে যাব না। বেসামরিক আদালতে সামরিক কর্তা অবসরপ্রাপ্ত সামরিক কর্তাদের বিচার নিয়ে সেনাবাহিনী নোট অফ ডিসেন্ট ছিল। এইভাবে বিচারের বাহিনী সম্মতি দিচ্ছিল না। সেনাবাহিনীর সাহায্য ছাড়া কোনোভাবেই ইউনূসের ক্ষমতায় আসা সম্ভব ছিল না। এই নিয়ে সেই সেনাবাহিনীকে নিয়ে তিনি খেলা শুরু করেছেন। বাহিনী যেটা কোনোভাবেই মেনে নেবে না তার ইঙ্গিত দিয়ে রেখেছেন ওয়াকার। তার সঙ্গে রয়েছেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 50 জন মেজর জেনারেল রয়েছেন। যে আদালতে খুনে অভিযুক্ত, ধর্ষণে অভিযুক্তদের বিচার হয়, সেই আদালতে সামরিক কর্তা অবসরপ্রাপ্ত সামরিক কর্তাদের বিচার তারা যে মেনে নেবেন না তা বলাই বাহুল্য। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা চার্জশিটের এক যোগে তারা তাদের তীব্র আপত্তি জানিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সেনাবাহিনী কি পদক্ষেপ করতে চলেছে? বাহিনীর সামনে দুটি রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, তারা ইউনূসের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে দেশে সেনা শাসন জারি করবে, অথবা 1/11 বাংলাদেশে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতিকে মূলধন করে বাহিনী ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা কেড়ে নেবে। ইংরেজিতে একটি কথা আছে, ফ্রম ফ্রাইং প্যান ফায়ার, তপ্ত করা থেকে আগুনে ঝাঁপ দেওয়া।
সেনাবাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় আনার মধ্যে দিয়ে ইউনুস আসলে তপ্ত করা থেকে আগুনে লাফ দিলেন। তপ্ত করায় গা ঝলসে যায় আর আগুনে মানুষ পুড়ে যায়। ইউনুস কার কথায় বা কার পরামর্শে বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত নিলেন সেটা একমাত্র ইউনুস বলতে পারবেন। তবে তিনি যে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না সেটা বলে দিচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ। ইউনুসের সঙ্গে যারা রয়েছেন তারাও আর তাকে সহ্য করতে পারছেন না, তারাও মনে মনে চাইছেন ইউনুসের বিদায়। সেটা কবে হবে তা দেখার জন্য আমাদের আরো হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে কথাই আছে, শেষের সেদিন বড় ভয়ঙ্কর। সেটা হয়তো ইউনুস নিজেও টের পেয়েছেন, তাই তিনি এখন থেকে সেফ এক্সিট খুঁজছেন। বিধি তুমি বলে দাও আকার, ক্ষণে ক্ষণে বদলায় রূপের বাহার। বিধি তুমি বলে দাও সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা আসলে কার। তবে এই মুহূর্তে এই দৌড়ে হঠাৎ করে আমরা সাংবাদিক ইলিয়াস গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছেন। এই এক স্ট্যাটাসে এতদিন যাবৎ জামাতে যে সকল নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করতেন, অধিকাংশ নেতাকর্মীরাই তাকে কমেন্টে গালি দিচ্ছেন। এর আগেও তিনি কয়েকটা এপিসোড করছিলেন, বিশেষ করে ডাক্তার তাহের সাহেবকে নিয়ে। তো সেইটার পরেও একটা প্রতিক্রিয়া হয়েছিল যে জামাতের নেতাকর্মীরা তাকে এসে কিভাবে ধরছিল। তো হঠাৎ করে কেন তিনি এটা দিলেন, এবার আসুন। এটা কিন্তু একটা প্রেক্ষাপট আছে। স্ট্যাটাসটা কি ছিল এই কদিনে, এখানে বিএনপির তিনি দিচ্ছেন। তো বিএনপির সমালোচনা সাংবাদিক ইলিয়াস করেন, এটা একটা কমন হয়ে গেছে যে পিনাকিদা সাংবাদিক ইলিয়াস তারা বিএনপির সমালোচনা করে জামাতকে ক্ষমতায় নিতে চান, বা জামাতের নেতাদের সাথে যেভাবে দেখা সাক্ষাৎ অনেকে এটা মনে করতেছিলেন, বা জামাতের লোক ভাবতেছিলেন যে না আমাদের টিম বা পিনাকিদারা তো অনেকে বলে যে জামাতের অঘোষিত আমির। যাই হোক, সাংবাদিক ইলিয়াস যে মেনশনটা করছেন যে কদিনে হিন্দুদের মন্দিরে গিয়ে জামাত বিএনপি নেতাদের যেভাবে তেল মারা দেখলাম, কবে জানি এরা হিন্দু ধর্মই গ্রহণ করে ফেলে। এটা কিন্তু সাধারণ স্ট্যাটাস না, তবে এটা বিএনপির জন্য খুব বেশি গায়ে লাগার মতন স্ট্যাটাস না, যতটা জামাতের জন্য লাগার বিষয়। এখন কেন আসলে যায়, এটার তো একটা কারণ আছে। সাংবাদিক ইলিয়াস অনেক সময় রাগের মাথায় অনেক কিছু তিনি ভুলে যান। জামাত কিন্তু এই মুহূর্তে ইসলাম ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল না, তাদের অমুসলিম শাখাও আছে। অনেক হিন্দুরা, আমি নিজেও নিউজ দিছি যে শত শত হিন্দুরা জামাতের রাজনীতির সাথে জড়িত হয়েছে, তাদের সেখানে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিগুলোতে হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের অনেকেই কানেক্ট হয়েছে এবং কমিটিগুলোতে পদ পদবি পেয়েছেন। আবার যেহেতু বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, তো সেক্ষেত্রে অনেক মানুষেরই প্রশ্ন যে ভাই, সম্প্রীতির দেশের মধ্যে যখন মুসলিমদের ঈদের জামাত হয় বা মুসলমানদের কুরবানি হয়, তখন কি হিন্দু ভাইরা সেখানে গিয়া সেলিব্রেশন করেন যতটা আমাদের মানে হিন্দু ভাইদের প্রোগ্রামগুলোতে আমরা মুসলিমরা গিয়ে সেলিব্রেশন করি? আমিও মাঝে মাঝে এই কথাটা বলি, ধরেন আমাদের ঈদের জামাত যদি একজন হিন্দু নেতা তিনি এসে বক্তব্য দিতে চান, এটা তো আমরাই দিব না। যদি আমরা দেই তাহলে হয়তো আসতো, কুরবানির বিষয়টা আলাদা। যাই হোক, এখন এই কয়েকদিন বিএনপির নেতারা যাচ্ছেন, ঠিক আছে, এটা অনেকে মাইনে নিতে পারে যে বিএনপি আগে থেকেই হিন্দু মুসলিম সংমিশ্রণ একটা দল। বাট জামাত যেহেতু এই প্রথমবার এই কাজটা শুরু করছে, এমনকি কিছু কিছু জায়গায় অতিরিক্ত করছে, যেমন রোজা পূজাকে সংমিশ্রণ করা, তারপর আরো এরকম অনেক বক্তব্য কিন্তু দিয়ে ফেলছেন জামাতের বুঝের মানুষরা। আবার জান্নাতের টিকিট বিক্রি করা, আবার ধরেন মানে নানান ধরনের যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন। তো এই বক্তব্যগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিএনপি এবং আওয়ামী লীগ অন্যান্যরা কিন্তু এগুলোকে নিয়ে ট্রল করে, বিশেষ করে জামাতের নেতাদের। আবার ধরেন উলুধ্বনি দেওয়া, পবিত্র কি বলা হয় যে বেদ বা গীতা পাঠ করা সেখানে গিয়া, তারপর এরকম ধৈর্য যে জামাতের এক নেতা এরকম একদম প্রায় পূজার ভঙ্গিতে তিনি করছিলেন। এখন তারা কেন যাচ্ছেন? সব কিন্তু ভোটের রাজনীতি। এইখানে ব্যক্তিগত আমার কাছে মনে হয় যে এটা ভোটের রাজনীতি, এর বাইরে কিছু না। এখানে জামাত কেন যাচ্ছে? ভোটের জন্য যাচ্ছে। হিন্দুদের একটা বড় ভোটের অংশ আছে, অমুসলিমদের আছে, বিএনপি আগে থেকে আছে, আর আওয়ামী লীগ এতদিন হিন্দুদের ভোট একচ্ছত্র পাইতো, সেই জায়গাটা থেকে তাদের যে ভোট ব্যাংকটা আছে সেটাকে এখন ভাগাভাগির খেলা চলতেছে। এটাই হচ্ছে সেখানে যাওয়া এবং তেল মারা। বাট লাস্টে তিনি যেটা লিখছেন, কবে জানি এরা হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলে, আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয়, আমি জানি না, মানে আমার কাছে ইলিয়াস ভাইয়ের ভিডিও আমি দেখি, তিনি মনে হয় যে হিন্দু ধর্মটাকে অপছন্দ করেন। সেটা একটা কারণ হতে পারে ভারত। আচ্ছা, ভারতে বসবাসকারী যারা হিন্দু আছে, এর মধ্যে যারা বিজেপির সমর্থক আছে, আমি এদেরকে অপছন্দ করি ব্যক্তিগতভাবে, কিন্তু এছাড়া অন্য যারা হিন্দু আছেন, সনাতন আছেন, তাদের সাথে আমার ঝামেলা হয় না। কিন্তু বিজেপির গুলো মনে হয় যে আমাদের মুসলিম ধর্মে আছে না যে জঙ্গি টাইপের মেন্টালিটি, মাইরা ফেলো, ছিড়া ফেলো, ফাইরা ফেলো, এদেরকে আমি দুই চোখে দেখতে পারি না। তো হিন্দুদের মধ্যে বিজেপি বা শিবসেনা কয়েকটা সংগঠন আছে এই টাইপের উগ্র, কিন্তু বাকিরা তো শান্ত। আর বাংলাদেশে তো কোটির উপরে হিন্দু আছে নিশ্চয়ই। তো সেইখানে সাংবাদিক ইলিয়াসের অডিয়েন্স কি শুধু মুসলিম? এখান থেকে কিন্তু অনেক সময় নেগেটিভিটি আসে সাংবাদিক ইলিয়াসের প্রতি। তো আমার কাছে মনে হয় যে সাংবাদিক ইলিয়াস ভাই যখন পরবর্তী সময় বিভিন্ন ভিডিও বানাবেন, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে ভাই, আপনার হয়তো এই কথাগুলো সবাই বলার সাহস করে না, বাট আমি আমার অনেক ভিডিওতে আপনাকে কিন্তু নোটেট করি যে আপনি যখন কথা বলবেন আপনার অডিয়েন্সের মধ্যে হিন্দু আছে, সো তারা অনেকে কিন্তু বিষয়গুলো মনে কষ্ট পায় যে আপনি কোথাও না কোথাও হিন্দু ধর্মকে কটাক্ষ করেন নাকি আসলে ছোট করেন। এটা বুঝতে কিন্তু আসলেই একটু কনফ্লিক্ট হয়ে যায়, কনফ্লিক্ট আমার কাছে মনে হয় আর কি এরকম। তো এখন তিনি যে গতকালকে যেটা দিচ্ছেন, এতদিন যাবত জামাতের নেতাকর্মীরা যে একটা পুনপুন্না ফিলিংসে ছিল, হঠাৎ করে ওনার এই স্ট্যাটাসে জামাতের একটা চরিত্র তিনি সামনে বের করে নিয়ে আসছেন। এখন আপনি কি মনে করেন যে জামাতের নেতারা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলবে? আমার মনে হয় না, বিএনপি তো করবেই না। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওগুলো দেখে কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।